খবর নেব, চিন্তা করেন না, দিন আসবে, আর অল্প কয়দিন। উনি বলেন জলদি আসার ব্যবস্থা করেন। আই এম ফাইন। কেন বলে? দরকার হলে বিএনপির সাথে আপনারা নেগোসিয়েশন করেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি খবর শুধু রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তোলে না, বরং সাধারণ মানুষের মনেও একের পর এক প্রশ্ন জন্ম দেয়। সাম্প্রতিক সময়ে তেমনই এক ঠিক পরিস্থিতি তৈরি হয়েছে, যে নারীকে গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ স্লোগান এবং কালো পোশাকের রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে, যাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার খবর সামনে এসেছে। সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে এখন ছড়িয়ে পড়েছে এক বিস্ময়কর দাবি। তিনি নাকি আদৌ পালিয়ে যাননি, বরং খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন। আরো বিস্ময়কর বিষয় হলো, এই সম্ভাব্য প্রত্যাবর্তনের আলোচনার সঙ্গে জড়িয়ে পড়েছে তার সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল। এমনকি শেখ হাসিনার একটি কথিত অডিও বার্তা ঘিরে দাবি উঠেছে, সেখানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে যে দুই পক্ষ বছরের পর বছর ধরে একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকছে, তাদের নামের রাজনীতির সমীকরণে এভাবে পাশাপাশি আসা নিঃসন্দেহে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ঘটনার সূত্রপাত যেন আরও এক নাটকীয় জায়গা থেকে। বঙ্গভবনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন এক অধ্যায়। দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। এমনকি একটি রাজনৈতিক পরিবর্তনের কথা সামনে আসতেই দেশ বিদেশ থেকে অভিনন্দনের খবর আসতে শুরু করেছে। কিন্তু দৃশ্যমান এই পরিবর্তনের আড়ালে আরও বড় কোনো রাজনৈতিক হিসাব তৈরি হয়েছে কিনা, সেই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শেখ হাসিনার নামে একটি অডিও বার্তা। বার্তাটির সত্যতা নিয়ে নানা প্রশ্ন থাকলেও সেটিকে কেন্দ্র করে রাজনৈতিক আলোচনা থামেনি, কারণ সেখানে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দাবি করা হচ্ছে। প্রশ্ন উঠছে যে রাজনৈতিক শিবিরের সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘদিনের তীব্র বিরোধ, সেই শিবিরের শীর্ষ নেতার সিদ্ধান্তে শেখ হাসিনা কেন কৃতজ্ঞতা প্রকাশ করেননি। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে গিয়ে সামনে আসছে রাষ্ট্রপতি পদকে ঘিরে তৈরি হওয়া আরও একটি রাজনৈতিক হিসাব। বিভিন্ন মহল থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য চাপ ছিল এমন দাবি হয়েছে। একজন সুশীল এবং আন্তর্জাতিক পরিচিতি ব্যক্তিত্বকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসানোর একটি প্রচেষ্টা ছিল বলেও আলোচনা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত সেই পথ বেছে না নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখ হাসিনার কথিত অডিও বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তীব্র মন্তব্য থাকার কথা বলা হচ্ছে। সেখানে তিনি নাকি অভিযোগ করেছেন, ইউনূস রাষ্ট্রপতি হওয়ার আশঙ্কা পোষণ করছিল এবং সেই পদ পাওয়ার জন্য আগ্রহী ছিল। এমনকি তাকে রাষ্ট্রপতি করা হলে দেশের জন্য আরো ক্ষতি হতে পারত, এমন কঠোর ভাষাও তিনি বলেছেন। গত কয়েক দশকে রাষ্ট্রপতি পরিচালনার আমলা, সুশীল সমাজ এবং অরাজনৈতিক ব্যক্তিদের প্রভাব নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে, তার বিপরীতে একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মীকে রাষ্ট্রপতি পদে বসানোর ভিন্ন ধরনের রাজনৈতিক দর্শনের প্রকাশ হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে। এই আলোচনায় উঠে এসেছে শেখ হাসিনার নিজের শাসন আমলের একটি সিদ্ধান্ত। তিনি রাষ্ট্রপতি পদে সাবেক আমলা মোহাম্মদ শাহাবুদ্দিনকে বসিয়েছিলেন এবং দলের প্রবীণ রাজনীতিবিদদের পাশ কাটিয়ে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এমন অভিযোগ রাজনৈতিক আলোচনায় বহুবার এসেছে। পরবর্তী সময়ে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক সংকটের সময় সেই সিদ্ধান্তের পরিণতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেই অভিজ্ঞতা থেকে কেউ কেউ এমন যুক্তি দিচ্ছেন, একজন রাজনৈতিক নেতার হাতে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর দায়িত্ব থাকা অনেক বেশি কার্যকর হতে পারে। এই জায়গাতেই তারেক রহমানের সিদ্ধান্তকে ঘিরে নতুন ব্যাখ্যা তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশের মতে তিনি হয়তো অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রপতি পদে একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে বেছে নেবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়। তিনি রাজপথে আন্দোলন, রাজনৈতিক সংকট, মামলা মোকদ্দমা এবং দলীয় নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন। বিএনপির ভেতরে যেমন তার দীর্ঘমেয়াদী গ্রহণযোগ্যতা রয়েছে, তেমনি রাজনৈতিক প্রতিপক্ষের কাছেও তিনি তুলনামূলকভাবে ভিন্ন ধরনের একজন নেতা হিসেবে পরিচিত। বাংলাদেশের বিভক্ত রাজনৈতিক পরিবেশে এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে বসে আনা, যিনি দীর্ঘদিন ধরে রাজনীতির অভিজ্ঞতার কারণে বিভিন্ন মহলে পরিচিত, তা ভবিষ্যৎ রাজনীতির সমঝোতার পথ তৈরি করতে পারে এমন ধারণাও রয়েছে। তবে বাস্তবে এই সিদ্ধান্ত কতটা জাতীয় ঐক্য তৈরি করবে সেটা সময় বলে দেবে। কিন্তু এসবের পরেও সবচেয়ে বড় প্রশ্নটি রয়ে যাচ্ছে শেখ হাসিনাকে ঘিরে। তিনি কি সত্যি বাংলাদেশে ফিরতে পারেন? ভারতীয় কিছু গণমাধ্যম এমন দাবি প্রকাশ করছে যে শেখ হাসিনা নাকি আত্মগোপনে নেই, বরং তিনি স্বেচ্ছায় ভারতে অবস্থান করছেন এবং ভবিষ্যতে বাংলাদেশে ফেরার একটি পরিকল্পনা রয়েছে। আরও চাঞ্চল্যকর দাবি হলো, তার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় স্থগিত করার কোনো প্রক্রিয়া নাকি পর্দার আড়ালে শুরু হয়ে গেছে। এমনকি ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যেও এই বিষয়ে
বিষয়ে সমঝোতা তৈরি হয়েছে এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন কূটনৈতিক মহলে এ নিয়ে একাধিক গোপন আলোচনা হচ্ছে এমন দাবিও ছড়িয়ে পড়ছে। তবে এখানেই থেমে থাকা যাবে না, কারণ এসব দাবির বিপরীতে বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও বক্তব্য এসেছে। তথ্যমন্ত্রী এসব খবরকে গুজব বলে প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্য অনুযায়ী এমন কোনো ঘটনার ভিত্তি নেই। শেখ হাসিনাকে ঘিরে যে প্রত্যাবর্তনের কথা বলা হচ্ছে সেটি বাস্তব নয়। ফলে এখন পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে সম্পূর্ণ বিপরীত একটি দাবির মাঝখানে। একদিকে প্রত্যাবর্তনের জল্পনা, অন্যদিকে সরকারি অস্বীকৃতি। তারপরও রাজনৈতিক আলোচনায় একটি ঘটনা বারবার সামনে আনা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় পাকিস্তান থেকে দীর্ঘ 13 বছর পর একজন মৃত্যুদণ্ডের আসামি বাংলাদেশে ফিরে পাওয়া, তার সাজা স্থগিত করার ঘটনা নজিরও রয়েছে। এই ঘটনাকে সামনে রেখে কেউ প্রশ্ন তুলছেন, ভবিষ্যতে শেখ হাসিনার ক্ষেত্রে কি এমন কোনো আইন বা রাজনৈতিক পথ তৈরি হতে পারে? যদিও দুই ঘটনা এক নয়, একটির সঙ্গে আরো একটি সরাসরি তুলনা করাও আইনগতভাবে ঠিক নয়, তবুও রাজনৈতিক জল্পনার এই নজিরটি জায়গা করে নিয়েছে। আর এখানেই তৈরি হচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় অনিশ্চয়তা। শেখ হাসিনা যদি সত্যি দেশে ফিরে আসে, তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে? দলটির উপরে থাকা নিষেধাজ্ঞা বা রাজনৈতিক সীমাবদ্ধতা কি উঠে যাবে, নাকি তার প্রত্যাবর্তনের আলোচনা আসলে বর্তমান সরকারকে কূটনৈতিক এবং রাজনৈতিক চাপে রাখার একটি কৌশল? এই প্রশ্নের উত্তর এখন স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ইস্যুতে দুটি বিপরীত অবস্থান তৈরি হয়েছে। একটি পক্ষ মনে করছেন শেখ হাসিনার প্রত্যাবর্তন একসময় অনিবার্য হয়ে উঠতে পারে এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ফিরে আসা প্রয়োজন। অন্য পক্ষ অবস্থান সম্পূর্ণ বিপরীত। তাদের মতে তার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিকে আবারও পুরো সংঘাতের দিকে ঠেলে দিতে পারে এবং অতীতের কর্তৃত্ববাদী রাজনীতির পুনরাবৃত্তির ঝুঁকি তৈরি করবে। এই রাজনৈতিক উত্তেজনার মধ্যে সাধারণ মানুষের বাস্তব জীবন কি থেমে থাকবে? বিদ্যুৎ, গ্যাস, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহ জীবনযাত্রার ব্যয় নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখন যেন এক অদৃশ্য মোড় সামনে এসে দাঁড়িয়েছে। তবুও একটা বিষয় অস্বীকার করার কোনো উপায় নেই, বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই। রাজনৈতিক পরিস্থিতি বদলালে সম্পর্কের সংজ্ঞা বদলে যেতে পারে। যে পক্ষ আজ একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, আগামী দিনে কোনো নির্দিষ্ট ইস্যুতে তাদের স্বার্থ একই জায়গায় এসে দাঁড়াতে পারে। আবার আজকের রাজনীতির সমঝোতাও ভবিষ্যতের নতুন বিরোধের জন্ম দিতে পারে। তাহলে শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরছেন, নাকি তার প্রত্যাবর্তনের আলোচনা শুধুই রাজনৈতিক দাবার একটি চাল? তারেক রহমানের রাষ্ট্রপতি নির্বাচন কি সত্যি রাজনীতিবিদদের মর্যাদা ফিরিয়ে আনার একটি কৌশল, নাকি এর ভেতরে লুকিয়ে রয়েছে আরো বড় কোনো ভবিষ্যৎ রাজনৈতিক হিসাব? আর ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান কি সত্যি দুর্বল হয়ে যাচ্ছে, নাকি বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকার নতুন রূপ নিতে চলেছে? এই প্রশ্নের উত্তরগুলো এখনো সময়ের অপেক্ষায়। বাংলাদেশের রাজনীতির এই অধ্যায়ের শেষ পৃষ্ঠা লেখা হয়নি, বরং সামনে যে অধ্যায়টি খুলতে যাচ্ছে সেটি হয়তো নির্ধারণ করবে বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক বাস্তবতা। আর সেই কারণেই শেখ হাসিনার কথিত কৃতজ্ঞতার অডিও থেকে শুরু করে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া, তারেক রহমানের সিদ্ধান্ত এবং সম্ভাব্য প্রত্যাবর্তনের জল্পনা সবকিছু এখন গভীর রাজনৈতিক রহস্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত সত্য কোনটি তা হয়তো আগামী কয়েক মাসেই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু তার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষকে অপেক্ষা করতে হবে আরো কিছু প্রশ্ন, আরো কিছু দাবি এবং হয়তো আরো কিছু রাজনৈতিক বিস্ফোরণের জন্য। কারণ এই গল্পের শেষ এখনো লেখা হয়নি। আর আমরা অপেক্ষা করছি আপনার মন্তব্যের জন্য। প্রিয় দর্শক, আপনি এই সার্বিক পরিস্থিতিকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো বিশ্লেষণ ধর্মীর প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।